প্রত্যেক বন্ধুদের আমার এডুকেশন ওয়ার্ক নামক চ্যানেলটিতে স্বাগত। আজ আমি তোমাদের বিজ্ঞান বোঝাবো। আজ বিজ্ঞানের টপিকে আছে রুই মাছের দেহ গঠন। আমি রুই মাছের দেহ গঠনের ছবিটি এঁকে নিয়েছি। আমি তোমাদের বাকি অঙ্গগুলি সম্বন্ধে বোঝাবো, যেমন আকৃতি, মস্তক, ফুলকা, ধর বা দেহকাণ্ড, কানক, তারপর লেজ, পাখনা, জীবনচক্র, নানা রকম। প্রথমেই আমরা চলে যাব রুই মাছের আকৃতিতে, অর্থাৎ এই পোর্শনটা। এখানে প্রথমে হচ্ছে শরীর মাকু আকৃতির, অর্থাৎ এই জায়গাটা মাকু আকৃতির। তারপর মাঝের অংশটি প্রশস্ত এবং প্রান্তগুলি ধীরে ধীরে সরু হয়ে যায়। মাঝখানের অংশটি প্রশস্ত, অর্থাৎ এই জায়গাটা প্রশস্ত, মানে এই জায়গাটা, এবং এই অংশটি ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছে, দাগ দেওয়া আছে, এবং এই অংশটিও হালকাভাবে ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছে। শরীর পার্শ্বভাবে চ্যাপ্টা হয়, অর্থাৎ পার্শ্বভাবে চ্যাপ্টা এরকম। কিছু অঙ্গদের দুই পাশে অবস্থিত, একে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে। অর্থাৎ এই লেজটি হচ্ছে দুই পাশে, অর্থাৎ এক পাশে এই লেজটি অবস্থিত, তো ফলে এটি একটি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আবার এই মস্তকও দেহের এই পাশটাতে অবস্থিত, অর্থাৎ এটিও হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এদের দেহ মস্তক, ধর ও লেজে বিভক্ত। প্রথম হচ্ছে মস্তক, এই পোর্শনটা। দ্বিতীয় হচ্ছে ধর। ধরটা হচ্ছে প্রায় আকৃতির দিকে, ধরটা অনেকটা আকৃতির দিকে পড়ছে, অর্থাৎ এই পোর্শনটা হচ্ছে ধর। এবং লেজ, লেজ হচ্ছে এই পোর্শনটা, অর্থাৎ পেছন দিক। এই দিকটা হচ্ছে লেজ। এদের কোনো গ্রীবা বা গলা নেই, কারণ দেখো এখানে পুরো একটা মস্তক শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে সোজাসুজি ধর শেষ হয়ে যাচ্ছে, ফলে এদের কোনো গ্রীবা বা গলা থাকছে না। এবার আমরা যাব মস্তকে। মস্তকের তুণ্ড সূচল এবং চোয়ালের সামনে উপস্থিত। মস্তকের এই জায়গাগুলো হচ্ছে তুণ্ড, এই জায়গাগুলো তুণ্ড। দেখো এই জায়গাগুলো তুণ্ডটা অনেকটা এইরকম, অনেকটা এরকম, ফলে এটা সূচল বলা হয়েছে। এবং চোয়ালের সামনের দিকে অবস্থিত, এই যে ইনিটা চোয়াল, চোয়ালের সামনের দিকে অবস্থিত। মাথার সামনে এবং তুণ্ডের নিচে মুখ। মাথার সামনের দিকে, অর্থাৎ এই যেখান থেকে মস্তক বা মাথা শুরু, এর সামনের দিকে, এবং তুণ্ডর নিচে মুখ অবস্থিত। এই যে তুণ্ডটা আছে, এই অংশটা যে তুণ্ড, এর নিচে এই দিকে মুখ আছে। এটি অর্ধবৃত্তাকার এবং আড়াআড়িভাবে প্রসারিত। এই জায়গাটা অর্ধবৃত্তাকার হয়, যেমন এই জায়গাটা, এবং আড়াআড়িভাবে রয়েছে। এটি উপরের এবং নিচের ঠোঁট দিয়ে আবৃত হয়। এটি উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দিয়ে আবৃত, মানে ঢাকা। উপরের ঠোঁটের পাশের দিকে একজোড়া সংবেদনশীল বার্ব থাকে। এই যে উপরের ঠোঁটের পাশের দিকে, মানে এই যে এইখান থেকে বেরিয়েছে একটা শুল, এটা হচ্ছে সংবেদনশীল বার্ব। তুণ্ডর দুপাশে একজোড়া নাসিকা ছিদ্র থাকে, যা ভিতরে উন্মুক্ত হয়। তুণ্ডর যে দুপাশে, এইখানে একটা এবং ওই পাশেরটা আঁকা হয়নি, ওই পাশেরটা এখানেই থাকবে, ওটি নাসিকা ছিদ্র। এতে নাক থাকে না, নাসিকা ছিদ্র থাকে, যা ভিতরে উন্মুক্ত, মানে খোলা থাকে। এটি গন্ধ পেতে সাহায্য করে এবং শ্বাস নিতে নয়, কারণ শ্বাস নিতে এদের সাহায্য করে গলবিল এদের শ্বাস নিতে সাহায্য করে, কিন্তু নাসা ছিদ্র বা নাসিকা ছিদ্র শুধুমাত্র গন্ধ নিতে সাহায্য করে। এরপর মুখের ভিতরে দুটি চোয়াল থাকে, চোয়াল দাঁতহীন। এই যে মুখের ভিতরে যেই চোয়ালটা আছে,
এখানে যে দাঁতগুলো নেই। আমাদের চোয়ালের ভিতরে দাঁত থাকে, কিন্তু এদের চোয়ালের ভিতরে দাঁত নেই। নাসিকা ছিদ্রের পেছনে একজোড়া বড় চোখ থাকে, চোখের পাতা অনুপস্থিত। নাসিকা ছিদ্র মানে এইটার পেছন দিকে, এই যেটা হচ্ছে চোখ, এই দিকটা হচ্ছে চোখ, একটি বড় চোখ থাকে এবং শুধু এখানে আছে, আর ওই পাশে আর একটা চোখ আছে। চোখের পাতা নেই, তাহলে এরা কোনোদিন চোখ বন্ধ করতে পারে না। চোখের পিছনে পাশের দিকে একজন শক্ত পাত থাকে, এগুলো হলো কানকোপ, যা ফুলকাকে ঢেকে রাখে। চোখের পিছনে পাশের দিকে, চোখের পিছনে এবং পাশের দিকে একজন শক্ত পাত, যাকে কানকোপ বলে এবং ফুলকাকে ঢেকে রাখে। এবার আমরা আসবো ফুলকার দিকে, অর্থাৎ এই জায়গাগুলোতে। কি লেখা? কানকোর ভিতরে উভয় পাশে 4 জোড়া ফুলকা থাকে। 4 জোড়া মানে 8টি ফুলকা থাকে কানকোর ভিতরে উভয় পাশে। এক পাশে 4টি ফুলকা আর এক পাশে 4টি ফুলকা। ফুলকার একটি সাধারণ ফুলকা গহ্বরে উপস্থিত থাকে। ফুলকার একটি সাধারণ ফুলকা গহ্বর উপস্থিত থাকবে। ফুলকা গহ্বর অনেকটাই কানকোর মতনই, কানকোর থেকে একটু ছোট। ফুলকা গহ্বর গলবিলের সাথে মিশ্রিত হয়। গলবিল শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। আমি যেটা এখন বললাম, গলবিল শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। এবার আমরা আসবো ধর বা দেহকাণ্ড, মানে এই অংশটা, দেহকাণ্ড বা ধর এখান থেকে শুরু হয়েছে, এতটা অবধি থাকবে। এইটুকু জায়গাটাই হচ্ছে দেহকাণ্ড বা ধর। দেহকাণ্ডটি কানকোর পিছন থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত। এখানে কানকো আছে এবং কানকোর পিছন থেকে শুরু হয়েছে এবং পায়ুছিদ্র, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে পায়ুছিদ্র। পুচ্ছ পাখনা, এইখানে যে পাখনাটা আছে এটা হচ্ছে পুচ্ছ পাখনা। পুচ্ছক পাখনাতে পায়ুছিদ্র বর্তমান এবং এই পায়ুছিদ্রই পর্যন্ত দেহকাণ্ডটি বিস্তৃত রয়েছে। দেহ আর্দ্র আঁশ দিয়ে আবৃত, অর্থাৎ এই যে আমি এখানে দাগ করে দিয়েছি, এখানে যে আঁশ আছে, অর্থাৎ এইগুলো আঁশ, এইসব প্রতিটা আঁশ। দেহ আর্দ্র আঁশ দ্বারা আবৃত। আর্দ্র মানে হালকা জল লাগা। আঁশ একটার উপর একটি সাজানো থাকে, মানে এই একটা আঁশ, তার উপর এই একটা আঁশ, এই একটা আঁশ, তার উপর এই একটা আঁশ, এইভাবে পরপর সাজানো থাকে। এই আঁশগুলোকে সাইক্লয়েড আঁশ বলা হয়। এই প্রতিটা আঁশগুলোকে সাইক্লয়েড আঁশ বলা হয়। দুটি ক্ষীণ কালো রেখা কানকো থেকে লেজের পাখনা পর্যন্ত পার্শ্বীয়ভাবে চলে, এগুলোকে পার্শ্বরেখা, স্পর্শেন্দ্রিয় রেখা বলে। এই যে এখানে আমি দাগ দিয়ে রেখেছি, এই জায়গা থেকে চলছে প্রায় এই জায়গা থেকে চলছে পুরো কানকো অবধি বিস্তৃত থাকবে। এইখান থেকে পুরো এত অবধি কানকোর ওপর বিস্তৃত। আমি নামটাও দিয়ে দিয়েছি যে স্পর্শেন্দ্রিয় রেখা। এই রেখাটার নাম স্পর্শেন্দ্রিয় রেখা। এই যে এই অঙ্গটি মাছকে জলের তাপমাত্রা, চাপ এবং কম্পন অনুভব করতে সাহায্য করে। তাপমাত্রা মানে জল গরম কি ঠান্ডা এরকম, চাপ মানে কত প্রেশার পড়ছে জলে, এবং কম্পন মানে কতটা কাঁপুনি, ঠান্ডা লাগবে যে কাঁপুনি, ওই রকম কাঁপুনি অনুভব করতে সাহায্য করে। স্পর্শেন্দ্রিয় রেখার উপর অবস্থিত আঁশগুলি সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট হয়। এই যে স্পর্শেন্দ্রিয়ের উপরে আঁশগুলি হচ্ছে এই আঁশগুলো সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট। হালকা করে এখানে কিছু দাগ দেখা যায়। দেহের শেষে থাকে পায়ুছিদ্র। এই যে এই জায়গাটা দেহ শেষ হচ্ছে, দেহকাণ্ড, এর শেষে পায়ুছিদ্র অবস্থিত। এই ছিদ্র দিয়ে মলমূত্র নির্গত হয়। এই যে এই ছিদ্র থেকে আমাদের যেমন পায়ুছিদ্র বর্তমান, অবসর্গ ছিদ্র আছে ব্যাঙের, যেমন এখান থেকেও মূলমূত্র নির্গত হয়। এরপরে আমরা যাব লেজ অংশটি। পাউর পরবর্তী অংশটি লেজ, অর্থাৎ এই যে এখানে যে শেষ হলো, আবার এখান থেকে কিন্তু লেজ প্রসারিত হচ্ছে, প্রায় এখান থেকে শুরু
এতটা অবধি থাকছে। লেজের প্রথম অংশটি ডিম্বাকৃতি এবং শেষ অংশ চ্যাপ্টা। এই যে প্রথম অংশটি, লেজের প্রথম অংশটি ডিম্বাকৃতি আর শেষ অংশটি চ্যাপ্টা, অর্থাৎ এই অংশগুলো প্রায় পুরোই চ্যাপ্টা। শেষ অংশটি ভি আকৃতির হয়, কারণ দেখো এটা প্রায় ভি-এর মতো। এই অংশটি প্রায় ভি-এর মতো দেখতে লাগছে, ভি। এই যে এখান থেকে ভি-এর এই জায়গাটা শুরু হয়েছে, দেখো অনেকটা ভি-এর মতো লাগছে। এরপরে আমরা আসবো পাখনা। পাখনা হলো পাখনা রশ্মিযুক্ত উপাঙ্গ, অর্থাৎ পাখনার সাথে মিলিত এক ধরনের রশ্মি বা আলোর উপাঙ্গ, মানে অঙ্গের ছোট ভাগ উপাঙ্গ। পাখনা দুই প্রকার, বিজোড় এবং জোড় পাখনা। পৃষ্ঠ পাখনা, পাউ পাখনা এবং পুচ্ছ পাখনা হলো বিজোড় পাখনা। এই যে এখানে বলেছে পাউ পাখনা, বিজোড় পাখনা, অর্থাৎ এই পাখনাটা বিজোড় পাখনা। পৃষ্ঠ পাখনা অর্থাৎ এই পাখনাটা বিজোড় পাখনা। এই যে এই পাখনাটা বিজোড় পাখনা এবং পুচ্ছ পাখনা বিজোড় পাখনা, অর্থাৎ এই যে এই পাখনাটা রয়েছে, এই পাখনাটা বিজোড় পাখনা। এবং বক্ষ পাখনা ফুলকার পিছনে, অর্থাৎ এই যে ফুলকা আছে এইখানে আর এর পেছনে আছে এই বক্ষ পাখনা। এবং শনি পাখনা অর্থাৎ এই পাখনাটা জোড় পাখনা, অর্থাৎ বক্ষ পাখনা জোড় পাখনা, শনি পাখনাও জোড় পাখনা। বাকি সব যেই সব পাখনাগুলো আমি গোল করলাম সেই সব পাখনাগুলোই হলো বিজোড় পাখনা। জোড় পাখনা মাছকে জলের দিক পরিবর্তন করতে সাহায্য করে। এই যে এই সব পাখনাগুলি জলের দিক পরিবর্তন করতে সাহায্য করে, তাই দেখো এই সব পাখনাগুলির সামনের দিক অবস্থিত। পুচ্ছ পাখনা মাছকে জলে নড়াচড়ায় সাহায্য করে, অর্থাৎ এই লাস্টের পাখনাটি মাছকে জলে নড়াচড়ায় সাহায্য করে। এবার আমরা পড়ব রুই মাছের জীবনচক্র। প্রজনন ঋতুতে অর্থাৎ বর্ষাকালে পরিণত পুরুষ ও স্ত্রী মাছ জলে কাছাকাছি সাঁতার কাটে। সেই সময় স্ত্রী মাছ ডিম্বাণু ও পুরুষ মাছ শুক্রাণু জলে নির্গত করে। এটি অগভীর জলে ঘটে। এই শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে, একে বহিঃনিষেক বলে। এরপর নিষিক্ত ডিম থেকে পোনা জন্মায় 1 দিন ও 2 দিনের মধ্যে। পরে তারা বড় হয়ে ধানীপোনা, চারাপোনা ও প্রাপ্তবয়স্ক মাছে পরিণত হয়। এবার আমরা পড়ব মাছের অর্থনৈতিক গুরুত্ব। মাছের আঁশ থেকে প্রাপ্ত গুয়ানিন কৃত্রিম মুক্তা হিসেবে ব্যবহৃত হয়। শুকনো মাছের গুঁড়ো পোলট্রি পাখিদের খাদ্য হিসেবে ব্যবহৃত করা হয়, যেমন হাঁস, মুরগি ইত্যাদি। তারপর হাঙরের চামড়া বই বাঁধাই বাক্স তৈরিতে ব্যবহৃত হয়। আজকের মতো এইটুকু। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।